স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাবেন 1000 সরকারি কর্মকর্তা, এমন খবরের সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও পুকুর খনন শেখা, লিফট কেনা সহ কারণে অকারণে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে বিব্রত হয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় খাবার খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফরের প্রস্তাবের আড়ালে উঠে এসেছে দুর্নীতি ও অপব্যবহারের চিত্র। যদিও প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাবি করেছেন প্রকল্পে অপচয় হয়নি। সুলতান আহমেদের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন জানতে চেয়েছেন ডিম ছোলা শিখতে কোন দেশের ট্রেনিং ভালো হবে। শুধু এমন একটি মন্তব্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হয়ে পড়েছে এমন ব্যঙ্গাত্মক নানা মন্তব্য। খিচুড়ি রান্না ও বিতরণ সহ ওই প্রকল্পের প্রস্তাবে মোট ব্যয় দেখানো হয়েছে 19,283 কোটি টাকা, যার একটি ছোট্ট অংশ নিয়ে শুরুতেই অনাচারের অভিযোগ উঠেছে। ফলে খিচুড়ি রান্না শিখতে সম্ভাব্য বিদেশ সফরের খবরই এখন সাধারণ মানুষের ক্ষোভের বড় উপলক্ষ হয়ে উঠেছে। যদিও এটি নতুন কিছু নয়, এর আগেও পুকুর খনন শিখতে কিংবা লিফট কিনতে বিদেশ সফরে যাওয়ার লম্বা তালিকা তৈরি হয়েছিল। আর সরকারি কর্মকর্তাদের অযাচিত এমন সফর নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তাতে কি প্রকল্প ব্যয় বাড়াতে এর চেয়ে ভালো উপায় খুঁজে পাননি সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় 1000 কর্মকর্তার জন্য বিদেশ সফরের প্রস্তাব করা হয়, যাতে প্রাথমিক খরচ ধরা হয়েছে 5 কোটি টাকা। খিচুড়ি রান্না করা শেখার জন্য বিদেশে যেতে হবে, এটা একটা হাস্যকর অবাস্তব প্রস্তাব এবং দেখে শুনে মনে হচ্ছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, কত প্রকার ও কি এগুলো দেখতে জানতে হলে বিশ্ববাসীকে বাংলাদেশে আসা দরকার। তবে সাবেক এই সচিব মনে করেন খিচুড়ি রান্না নয়, সফর হতে পারে প্রশিক্ষণের উদ্দেশ্যে। কিন্তু ওই খিচুড়ি রান্না করে কিভাবে বিতরণ করা হবে, কিভাবে বাচ্চাদের কাছে যাবে, ওটার পুষ্টিমান কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোন সময় রান্না করা হবে এবং বাচ্চাদের মাদেরকে কিভাবে অর্গানাইজ করা হবে এটা করার জন্য, এটার জন্য তো আমরা কর্মকর্তা নিয়োগ করতে পারবো না। মাদার্স ক্লাবের মাধ্যমে এটা করতে হবে, তো সেটা শেখার কিন্তু বিষয় আছে। যদিও মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাবি করেন প্রস্তাবিত প্রকল্পে অপচয় হয়নি। উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশে এই ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থাকে দেখার জন্য এবং আমাদের দেশেও তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। শুধু তাই নয়, প্রস্তাবিত এই প্রকল্পে মিড ডে মিল বিষয়ে প্রশিক্ষণ নিতে দেশেই আরও 10 কোটি টাকা খরচের প্রস্তাব করা হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো মিডনাইট নির্বাচনের সহায়তার উপঢৌকন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে ফালতু কাজে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানো মূলত মিডনাইট নির্বাচনের সহায়তা করার জন্য সরকারি কর্মকর্তাদের উপর প্রকল্প দেয়া। লাগামহীন পেঁয়াজের বাজারে গুজব, আতঙ্ক আর দাম বাড়ানোর প্রতিযোগিতা। রাজধানীর কোনো বাজারে ঘন্টার ব্যবধানে দাম পাল্টেছে। 60 টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ ছুঁয়েছে শতকের ঘর। কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযানের পর অনেক ব্যবসায়ী বন্ধ করে দেন পেঁয়াজ বিক্রি। অসৎ ব্যবসায়ীদের কারসাজি আর সিন্ডিকেটের কারণে বাজারে এমন নৈরাজ্য বলে অভিযোগ ভোক্তা সংগঠন ক্যাবের। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। মুহূর্তেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশের বাজারে। একদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছিল 42 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ 60 টাকায়। মঙ্গলবার বেলা 11টা রাতারাতি পাল্টে যায় সে চিত্র। কেজি প্রতি 20 টাকা বাড়িয়ে দেশি পেঁয়াজ বিক্রি হয় 80 টাকায়। দুপুর 12টার পর তা 90 টাকা এবং দুপুর 2টার পর থেকে তা হয়ে যায় 100 টাকা। জানিয়ে তীব্র ক্ষোভ জানান ব্যবসায়ীদের কাছে অসহায় ও জিম্মি ক্রেতারা। মধ্যস্বত্বভোগী এরা এই মুহূর্তে পেঁয়াজের দাম প্রতি কেজিতে প্রায় 30 টাকা বাড়ায় দিচ্ছে। যদি আমরা 1 কেজি পেঁয়াজ কিনি 100 টাকা দিয়া, তাহলে আমরা কিভাবে অন্য বাজার করে খাবো?
আড়তদারদের কাছে এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি এমন যেন ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ভারত পেঁয়াজ দিব না, তাহলে পেঁয়াজ এবার 200 টাকা দিব। এরা আরো দাম বাড়িয়ে গেছে, ফোনে যোগ ফোনে যা কিছু আছে এরা বাড়াই বেচছে। এটা তো পার্টির মাল, পার্টি আপনার বিক্রি করতে হয় না। আপনার পার্টি ভারত থেকে বন্ধ হয়ে গেছে, দেশি পেঁয়াজ কিনে দিছে, আমার পেঁয়াজ বেচেন না, 100 টাকা কিছু বেচেন না, এইভাবে কথা বলে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে আসে ভোক্তা অধিদপ্তর। কারণ বাজারে এদিন বাড়তি দাম ও মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেন 3টি আড়তে। যারা ব্যবসায়ী তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ব্যবধান কতটুকু এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কেউ যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করে অথবা মূল্য তালিকা যদি ঠিকমতো না রাখে, ক্রয় রসিদ এবং মূল্য তালিকার যদি গরমিল থাকে, তখন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্যের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট। বাজার কমিটি যারা আছে এবং সরকারের যে আছে, আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ বাজারে টেলিফোনে শুধু যা মোবাইল ফোনে জানতে পারছে যে বাজারে রপ্তানিকে বন্ধ করছে, আর মানে এই না যে এখানে মূল্য বৃদ্ধি করা হতে হবে। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর তুরস্ক, চীন সহ অন্যান্য দেশও টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে প্রায় $200। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে মূল বক্তব্যে এ সমর্থন চান তিনি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সামাল দিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা, শক্তিশালী ও গ্রিন মেকানিজম এবং টেকসই ব্যবস্থাপনার উপর জোর দেন। বাস্তুচ্যুত অথবা জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন জোগাতে G20-কে বড় দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। The climate change is a global problem with cross-border adverse impacts. So, it is the responsibility of the international community to take drastic measures to stop the activities that cause climate change. The same goes for sustainability. Breakdown of sustainability anywhere will sooner or later result into total disruption of sustainability everywhere. Nobody knows it better than us, as we have 1.1 million forcibly evicted Rohingyas from Myanmar in Bangladesh. They are causing extensive damage to the environment and nature. করোনার কারণে স্থগিত ছিল সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। ফলে কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী। এরই মধ্যে অনেকের বয়স পেরিয়ে গেছে 30 বছর। বয়স পেরিয়ে যাওয়া সেই সব চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে সরকার। চাকরির আবেদনে 5 মাসের বেশি সময় ছাড় দেওয়া হয়েছে। গত 25 মার্চ যাদের বয়স 30 বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই জেএসসি জেডিসি শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণীতে উন্নীতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী 15 সেপ্টেম্বর নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে বলে জানিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। এতে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে ট্রেনের সব সিটের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এক বৈঠকে সিদ্ধান্ত নেয়। বৈঠকে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের 100% টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 50% অনলাইনে এবং বাকি 50% কাউন্টারে বিক্রি হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মৌ খন্দকারের প্রতিবেদন। গেল বছরের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ইলেকট্রিক্যাল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। পরদিন আবরারের বাবা 19 শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
তদন্তে নেমে পুলিশ এজাহারের 16 জন সহ মোট 21 জনকে গ্রেফতার করে। 5 সপ্তাহ তদন্ত করে 13 নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেওয়া হয় সেখানে আসামি করা হয় মোট 25 জনকে। গেল 9 সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও গ্রেফতার 22 আসামির শুনানি শেষ হয়। অভিযোগ গঠনের দিনে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মামলার 22 আসামিকে। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। 20 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। সাক্ষ্য গ্রহণের দিন পেছাতে আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করায় জামিন শুনানি করেননি তারা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, এত দ্রুত সাক্ষ্য গ্রহণের সময় দেয় প্রস্তুতির অভাব হবে তাদের। যেহেতু যেটা এজাহারে নাই, এজাহারের পূর্বের অংশটুকু এনেছেন, এটা আইন বহির্ভূত এবং আমরা এই জন্য উচ্চ আদালতে যাব। আগামী রবিবার দিনে ধার্য তারিখ রেখেছেন, এই জন্য আমরা আজকে জামিনের আবেদন করি নাই, কারণ এখন আমরা প্রিপারেশন নিতেছি ট্রায়াল করার জন্য। এদিকে এই হত্যা মামলায় 25 আসামির সবার মৃত্যুদণ্ড দাবি করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ। ওনাদের কাছে আবেদন জানাবো ওনারা যেন মামলার কাজটা যেন সঠিকভাবে পরিচালনা করে এবং আসামিদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয় সেই ব্যবস্থা করেন। পাশাপাশি ছেলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আদালতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য বাড়ানোর আবেদন অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার এই কথা জানান। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তিনি ঢাকায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তবে বিদেশ যেতে পারবেন না। দুর্নীতি মামলায় সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। সীমান্তে মিয়ানমারের হঠাৎ করে সৈন্য জমায়েতের ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা জানান তিনি। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। গেল 11 সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর হাজারখানেক সদস্য বাংলাদেশ সীমান্তের নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। গেল রোববার ঢাকায় রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, জানান বাংলাদেশের প্রস্তুতির কথা। সীমান্তে মাঝে মাঝেই আমরা দেখেছি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা তাদের সৈন্য সামন্ত মাঝে মাঝেই বৃদ্ধি করেন কিংবা এক্সারসাইজ করেন কিংবা তারা অবস্থান করেন। আমরা যতটুকু জানি যে তারা বৃদ্ধি করেছেন এবং তারা ওইখানে এখনো অবস্থান করছেন। তো আর এটা আপনাদের বলে রাখতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি। এটা নতুন কিছু। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিরোধ নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। যখন নাকি রোহিঙ্গারা আসছে, আমাদের বিজিবি তাদের সহযোগিতা করেছিল, তাদের খাবার দিয়েছিল। আমরা বন্ধু সুলভ, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক উদ্দেশ্যটা সেটা যে আমরা কারোর সঙ্গে বৈরিত নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল, তাই আমরা সেইভাবেই চলছি। সীমান্ত এলাকায় কয়েকটি পয়েন্টে গেল কয়েকদিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখার কথা জানান স্থানীয়রা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ডাক্তার রুহুল আবেদ। নিজের অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল এর সঙ্গে যৌথভাবে এই মনোনয়ন পেয়েছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন ফিলিপ বেলিউ। ডক্টর রুহুল আবেদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেছেন তিনি। বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে তার সংস্থা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী
রিক্সা চালক, গার্মেন্টস কর্মী সহ প্রান্তিক মানুষদেরও স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবার ডেলাওয়ারে এক নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জলবায়ু অগ্নিসংযোগকারী বলে আখ্যা দেন। পাশাপাশি বাইডেন সতর্ক করেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ট্রাম্প আরও 4 বছর মার্কিন মসনদে থাকলে যুক্তরাষ্ট্রকে আরও জ্বলন্ত অবস্থায় দেখা যাবে। জলবায়ু পরিবর্তনের জন্য পশ্চিমাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়নি। একই দিন ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করায় এই প্রতিক্রিয়াটি জানান ডেমোক্রেট জো বাইডেন। সংসদীয় উপনির্বাচনে জনগণের সমর্থন আদায়কেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে আওয়ামী লীগ। আর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসন্ন উপনির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক হিসেবেও দেখছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নেতারা মনে করেন নির্বাচনে জয়ী হতেই হবে এমন মনোভাব পরিহার করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে পারলেই ভোট কেন্দ্রে ভোটার ফেরানো সম্ভব। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া 5টি আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। এর মধ্যে 3টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ছাড়াও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং মাঠের বিরোধী দল বিএনপি অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। উপনির্বাচন ঘিরে সংসদের প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও অনুশীলনের প্রতিফলন বলে মনে করছেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। তবে বড় চ্যালেঞ্জ দেখছেন জনসমর্থন আদায়ে। নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, গণতান্ত্রিক দলগুলো অংশগ্রহণ করবে, জনগণের উপরে ভরসা করবে, এটাই তো গণতন্ত্রের কথা। সুতরাং আমরা জনগণের প্রতি আমাদের আস্থার জায়গাটা আমরা তৈরি করব। শেষ পর্যন্ত জনরায়ের প্রতি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত জনগণের উপর আস্থা বিশ্বাস রাখা। একই সঙ্গে ভোটারদের ভোট কেন্দ্রে ফেরাতে অন্য রাজনৈতিক দলগুলোকে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ তৈরিরও আহ্বান জানান তারা। যেন তেনভাবে আমাদের জিততে হবে, এই দৃষ্টিভঙ্গি আমাদের কখনোই ছিল না। আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি সবাই যেন নির্বাচনকে একটি আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেন। ভোটাররা তাদের নিরাপদ মনে করলে তারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে এবং আমাদের কর্মীদের প্রতি নির্দেশ থাকবে যে তারা যেন প্রতিটি ভোটারের দরজায় দরজায় গিয়ে ভোট ভিক্ষা করেন। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4, 17 অক্টোবর ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাকি 2টি আসন ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের তারিখ এখনও নির্ধারণ করেনি নির্বাচন কমিশন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4802 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস আরও 1724 জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,41,056 জনে। মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয় এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,439 জন। মোট সুস্থ হয়েছেন 2,45,594 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,050টি। নব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মাওয়া শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল। আটকা পড়েছে শতাধিক মালবাহী ট্রাক। ঘাট পরিদর্শন শেষে নৌসচিব মেজবাউদ্দিন আহমেদ জানিয়েছেন লৌহজং দিয়ে বিকল্প পথে ফেরি চলাচল চালুর চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন আলী তালুকদার। ফেরি পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে শতাধিক পণ্য মালবাহী ট্রাক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি, যার কারণ হিসেবে বিআইডব্লিউটিএ থেকে বলা হচ্ছে নাব্যতা সংকটের কথা। দক্ষিণাঞ্চলের সাথে সংযোগের অন্যতম মাধ্যম ফেরি অচল থাকায় ট্রাক চালকরা রয়েছে বিপাকে। খাদ্য ও কাঁচামাল নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতেও খরচের পাল্লা কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে তারা। মালিক কয়টা দেয়, ছবিল দেয় 10,000 টাকা, ছবিল দেয় রোড খরচ করে আইতে দিত জায়গা। এসে কদিন ধরে বই রয়েছি, দৈনিক হেলপার ড্রাইভার খাইতে লাগে 500 টাকা। 15 দিন এই গাড়িটা এই যা বয়ে রয়েছে,
খাওয়া নাই না নাই ঠিক মতন দেন না, এক গাড়িতে ছোট গাড়িতে 2 জন শোয়ার কষ্ট। শুধু পণ্য মালবাহী নয়, সাধারণ যাত্রী পরিবহনের যানবাহনও অপেক্ষায় রয়েছে এই অচলাবস্থা স্বাভাবিক হওয়ার। ছোট ইঞ্জিন চালিত ট্রলার, লঞ্চ ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যাত্রীরা। স্বাভাবিক অবস্থা ফেরাতে আর কতদিন লাগবে? নাব্যতা সংকট কেন এত বেশি ভোগান্তিতে? পদ্মা নদী পরিদর্শন শেষে জানান, বিকল্প পথ হিসেবে অন্য রুট সচলের চেষ্টা চলছে। লোহজন টার্নিংয়ের এটিকে আমরা একদিন বা আগামীকাল আমরা চেষ্টা করছি আমি এটিকে ড্রেজিং করার জন্য। ইতিমধ্যে আমাদের ড্রেজার ওখানে আমরা সেট করেছি, কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা এখানে ফেরি চলাচল শুরু করতে পারবো। এদিকে 3 নম্বর ঘাটের অধিকাংশ জায়গা নদীগর্ভে বিলীন হচ্ছে। সে বিষয়ে নিয়মিত ঘাট মেরামতের কথাও জানান নৌ সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মন্ত্রণালয় থেকে তৃণমূল সব ক্ষেত্রে দুর্যোগ ও দুর্নীতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভায় একথা বলেন তিনি। সভায় তিনি আরও বলেন, দারিদ্র্য দূর করতে বিভিন্ন প্রকল্প রয়েছে সরকারের, কিন্তু অনেক সময় দুর্নীতির কারণে সেগুলো সফল হচ্ছে না। সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবি তাজুল ইসলাম। এছাড়াও মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ উভয় মোকাবেলায় আরও সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি। এই টাকাটা প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছতে পড়ে মানুষ, এই টাকাটা প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছতে পড়ে মানুষ যেন অভাবে না থাকে, প্রত্যেকের জন্য কিছু কিছু ক্রয় ক্ষমতা বাড়ে, সেটার জন্য। একজন লোক ভেকু দিয়ে সব কাজ করে বলতেছে, 100 শ্রমিকের কাজ সে করে বলতেছে, শ্রমিক কিন্তু তার সেই উদ্দেশ্যটা সফল করতে পারছে না। এটা তো করা উচিত, আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানে, কিন্তু তারপর এটা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনার দুর্যোগের যে বইটা করে দিয়েছেন, তারপরে উনি চাচ্ছেন যে এটি যথেষ্ট না, আরও কীভাবে এটাকে আরও উন্নত করা যায়, সেই চিন্তা থেকে কিন্তু উনি এটা উপদেষ্টা কমিটি করে দিয়েছেন। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। আপনার শিশু যে চকলেট খাচ্ছে সেটি কি স্বাস্থ্যসম্মত, নাকি শুধু চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি হয়েছে? আর শখ করে যে আচার খান তাতে কুল বা আমের অস্তিত্ব আছে কতটুকু? রাজধানীর হাজারীবাগের কারখানায় অনুসন্ধানে মিলে চমকে যাওয়া সব দৃশ্যপট। ক্যামেরায় আসাদুজ্জামান কাননকে সাথে নিয়ে সেখান থেকে ঘুরে এসেছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। চকলেট বাচ্চাদের শখ আর অতি আবদারের এক খাদ্য উপকরণ। রংচটা মোড়কের এই পণ্যটি তৈরির খবর জানা ভোক্তাদের কাছে বেশ দুরূহ। হাজারীবাগে এই কারখানায় মেলে চমকের পর চমক। ক্ষতিকর নানা কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি হচ্ছে এইসব চকলেট। বাচ্চাদের শখের পণ্যটি আবার প্যাকেটজাত হচ্ছে এমনই নির্দয়ভাবে। চমকের শেষ এখানেই নয়, অবৈধভাবে নামী সব ব্র্যান্ডে মোড়কজাত করে এসব বাজারজাত করছে জালিয়াত চক্র। এখন তো ব্যবসায়িক রিলেটেড হিসেবে ব্যবসায়ীরা যা করে আমি সেটাই করছি। এখন আমার যদি অপরাধ হয়ে থাকে সেটা আমি আর করব না, বা অনুমোদন ছাড়া আমি করব না। অপরাধ হয়েছে? অবশ্যই এটা তো অপরাধ হয়েছে। এবার মা বোনদের ভীষণ প্রিয় আচার, নামেই জিভে জল আনে। কিন্তু লোভনীয় এই আচার কিভাবে তৈরি হয়েছে? হাজারীবাগে জয়নাল আচার কারখানা। হিন্দি গানের তালে মহা ধুমধামে খোলা হাতেই এই নির্মাণ পর্ব। আরও ভেতরে ঢুকতেই মেলে আচার তৈরির আসল রহস্য। পাশের দেশ থেকে আনা বস্তা ভর্তি বড়ের শুকনো ছোবড়া আর আটি। বড়ের অস্তিত্ব না থাকলেও আছে অনুমোদনহীন রং, সাইট্রিক সহ বিপজ্জনক কেমিক্যালের মজুদ। কারখানাটিরও নেই কোনো অনুমোদন। এই রংটা কেন দেন আপনি? একটু হালকা কালার লাগে দিই। আপনি একটা কেমিক্যালস না, একটা দুইটা এভাবে 4-5টা কেমিক্যালস ইউজ করতেছেন, এটা বিষ হয়ে যাচ্ছে না? না, 4-5টা কেন, 2টা কেমিক্যাল। কিন্তু মানুষ কিন্তু জানে না যে আপনারা এই আচারের মধ্যে এইগুলো ইউজ করেন, জানে মানুষ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে যে মারাত্মক কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না,
এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আচারের অবস্থা ভয়াবহ অবস্থা, কনজিউমার অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে তারা ভেজাল যারা তৈরি করতেছে, যারা এগুলি তৈরি করতেছে, যেগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলির কিন্তু আইন আছে। নীরব ঘাতক ভেজাল খাদ্য প্রতিরোধ করা না গেলে মানব স্বাস্থ্য আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিজেএমসির বন্ধ ঘোষিত জুট মিলগুলো শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ কার্যক্রম শুরু করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, পাটকল শ্রমিকদের বঞ্চনার অবসানে স্লোগানে মঙ্গলবার এই কার্যক্রমের সূচনা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রথম দিন রাজধানীর ডেমরায় করিম জুট মিলের 1759 জন স্থায়ী শ্রমিককে পাওনা টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। গেল 1 জুলাই থেকে সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান করতে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন 25টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী পাটকলগুলো লিজ পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা নিয়েছে। একটি মেশিন দিয়ে 3টে মেশিন চলবে, এই ধরনের প্রযুক্তি আমাদের চলে আসছে। সেই প্রযুক্তি ফলো করে আমরা আগামীতে নতুন নতুন মিলগুলো আমরা আধুনিকরণ করে আমরা সেগুলি চালু করার ব্যবস্থা করবো, যাতে করে পাটকল আবার ঘুরে দাঁড়াতে পারে। বৈশ্বিক মহামারী করোনায় দীর্ঘ 8 মাস শুয়ে বসে দিন পার করেন দুবাইয়ের কার্গো ব্যবসায়ীরা। আকাশ ও নৌপথে নিয়মিত যোগাযোগ বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে এই সেক্টরে। অনেকেরই ব্যবসা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। তবে কাস্টমসে আটকে থাকা মালামাল দ্রুত খালাসের মাধ্যমে আবারও এই ব্যবসায় নিয়মিত হতে চান প্রবাসী ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনের প্রতিবেদন দেখুন ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইরফান। দুবাইয়ের পুরাতন বাজার দেড়ায় প্রায় 3 শতাধিক কার্গো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশিদের। প্রত্যেক প্রতিষ্ঠানে ন্যূনতম 5 জন কর্মচারী কাজ করে। এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। করোনার প্রভাবে ফেব্রুয়ারি থেকেই কার্গো ব্যবসা বন্ধ থাকায় এই সেক্টরের হাজারো প্রবাসীর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। করোনাকালীন সময়ে আমরা দীর্ঘ 6 মাস ধরে এখানে বসেছিলাম, আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল। ব্যবসায়ীদের দাবি, আকাশ ও নৌপথে কার্গো পরিবহনের যাতায়াত এখন শূন্যের কোটায়। দেশে পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন কার্গো প্রতিষ্ঠানে প্রবাসীদের মালামাল পড়ে আছে লম্বা সময় ধরে। জমে থাকা লাখ লাখ টাকা মূল্যের এসব মালামাল নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছে কার্গো ব্যবসায়ীরা। ব্যবসা বন্ধ থাকায় মাসের পর মাস বেতন ও বকেয়া পড়ে যাচ্ছে শ্রমিকের। কমপক্ষে 15-20 জন লোক আছে, এরা সবাই পরিবার চালাইতেছে। আজকে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে গেল। তো বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ থাকলো যেটা কার্গোটা নিয়ম অনুযায়ী চলে। একদিকে চালান বন্ধ, অন্যদিকে ঠিক সময়ে পণ্য পৌঁছতে না পারায় নানামুখী জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। কখনো কখনো মামলা ও পুলিশি হয়রানির মুখোমুখিও পড়তে হচ্ছে তাদের। আমি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাবো, বাংলাদেশের যে মালগুলো আছে এগুলো অতি দ্রুত ক্লিয়ার করার জন্য। বিভিন্ন এখানে যারা যারা মালামাল আছে তারা বিভিন্ন মামলা করতেছে, দোকানদারের জন্য বিভিন্ন সমস্যা করতেছে। দ্রুত মাল খালাস সহ কার্গো প্রতিষ্ঠানের কার্যক্রম আবারও আগের অবস্থায় ফেরাতে সরকারের উচ্চ মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করেন এই সেক্টরে থাকা প্রবাসী ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি। স্থানীয় সময় সোমবার দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি SM ফরিদুল হক, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপদেষ্টা বুরহানুদ্দিন শরীফ, কপিল উদ্দিন সহ সভাপতি মীর মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবুল, সাংগঠনিক সম্পাদক নূর নবী প্রমুখ। সাক্ষাৎকার অনুষ্ঠানে রাষ্ট্রদূত কাতারের দায়িত্বকালে বাংলাদেশ কমিউনিটির সবার সহযোগিতা চান ও বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু পাঠাগার নামে একটি লাইব্রেরি করার ঘোষণা দেন। অস্ট্রেলিয়ায় মহামারী করোনার দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু হওয়ার পর থেকে গত 2 মাসের মধ্যে মঙ্গলবার প্রথম কেউ মারা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অস্ট্রেলিয়া থেকে সহকর্মী মাসুম বিল্লাহ।
করোনা দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার জন্য আজকে ঐতিহাসিক দিন। কারণ হচ্ছে যেমনভাবে আক্রান্তের সংখ্যাটাও কমেছে, সেইভাবে যে অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে বলে আসছিলাম আমাদের আগের নিউজগুলোতেও, যে অস্ট্রেলিয়া কিন্তু লাগাতারভাবে কিন্তু চেষ্টা করতেছে বিশেষ করে মৃত্যুর সংখ্যাটা কমিয়ে নিয়ে আসার জন্য। আক্রান্তের সংখ্যাটা দিন দিন কমলেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা কিন্তু কমতেছিলই না, লাগাতার কিন্তু মৃত্যুর মিছিলটা বেড়েই চলেছিল। যে সংখ্যাটা কিন্তু গত 2 মাসে যদি হিসাব করা যায় সেটা কিন্তু 800 পেরিয়ে গেছে। আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু 816 জন ব্যক্তি এ পর্যন্ত করোনা আক্রান্ত শিকার হয়ে মারা গেছে। প্রতিদিনই আমরা দেখতেছিলাম যে করোনা আক্রান্তের শিকার হয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে নতুন করে মারা যাচ্ছে এবং এই সংখ্যাটা অনেক বেশি। সেই দিক থেকে আজকে ঐতিহাসিক দিন এই কারণে যে অস্ট্রেলিয়াতে আজকে কিন্তু নতুন করে কোনো ব্যক্তি কিন্তু করোনা আক্রান্তের শিকার হয়ে মারা যায় নাই। আজকে অস্ট্রেলিয়াতে নতুন করে করোনা আক্রান্তের শিকার হয়েছে শুধুমাত্র 41 জন ব্যক্তি। যে কয়জন এই যে 41 জন ব্যক্তি নতুন করে করোনাতে আক্রান্তের শিকার হয়েছে এটা কিন্তু খুবই কম হিসাবে ধরা যায়, যেটা গত 2 মাসের তুলনামূলকভাবে লাস্টের যে কয়দিন আছে সেই অনুযায়ী খুবই কম। এবং এ পর্যন্ত 26,739 জন ব্যক্তি নতুন করে যে করোনাতে আক্রান্ত শিকার হয়েছিল, তার ভিতর কিন্তু 23,632 জন ব্যক্তি তারা সুস্থ হয়ে ফিরে গেছে এবং এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে 2271 জন ব্যক্তি। আমরা আগে বলেছি আমাদের নিউজগুলোতে যে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল অবস্থা যে সংখ্যাটা ছিল, যে যাদের অবস্থা খুব বেশি খারাপ, যারা আইসিইউতে আছে, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল একটা সময়তে। সেই সংখ্যাটা কিন্তু কমতে এখন শুধুমাত্র 17 জন আছে। একটা বিষয় জানাই রাখতে চাই, সেটা হচ্ছে যে সিডনিতে কিন্তু কম হলেও কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন যেখানে কারফিউ এবং লকডাউন চলতেছে, সেখানে কিন্তু অনেক জনগণ কিন্তু গত রবিবারেও কিন্তু তারা মিছিল করেছে লকডাউন না মানার জন্য কিংবা বিশেষ করে মাস্ক না পরার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকমের ছাড় দিতে রাজি না। রাজ্য সরকারের কথা হচ্ছে শেষ না হওয়া পর্যন্ত তারা ছাড় দিতে রাজি না, সর্বোচ্চ শেষ দেখতে চায় সব দিক দিয়ে। এবং আশা করা যাচ্ছে যে আগামী যে 2 সপ্তাহ যে নতুন করে লকডাউন এক্সটেন্ড করা হয়েছে, এর ভিতরে অস্ট্রেলিয়াতে পরিপূর্ণভাবে সুস্থতার দিকে ফিরে যাবে। জুরিখের ভিটিকর্নের মুসলিম কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে সুইজারল্যান্ড প্রবাসী আব্দুল হামিদ শিকদারকে। জুরিখের এই মুসলিম কবরস্থানে এই প্রথম কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশির দাফন সম্পন্ন হলো। গত 12 সেপ্টেম্বর সকাল 7টায় নিজ বাসায় মারা যান তিনি। তার 7 বছরের এক শিশু সন্তান এবং স্ত্রী সেখানে রয়েছেন। এর মাত্র 3 সপ্তাহ পূর্বে তার ছোট শিশু সন্তান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এই একই কবরস্থানে দাফন করা হয়। করোনার বিধি নিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এ সময় জানাজা ও দাফন ক্রিয়ায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আবু বকর সিদ্দিকের স্মরণে সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মাদারীপুর জেলা বিএনপি শাখা মিলান ইতালি। মাদারীপুর জেলা বিএনপি মিলান শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাসান দিলদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত সানের পরিচালনায় স্মরণ সভায় টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম আবু মুন্সির কন্যা সোমা মুন্সি। স্মরণ সভায় মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও থেমে নেই টাইগারদের অনুশীলন। লঙ্কান বোর্ডের দেয়া পরিকল্পনা অনুযায়ী দ্বীপরাষ্ট্রটিতে বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা অসম্ভব। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। এদিকে ক্রিকেটাররা মরিয়া মাঠের লড়াইয়ে ফিরতে। বিস্তারিত রিপোর্টে। করোনাকালে টাইগাররা অধীর অপেক্ষায় লঙ্কা সফরের। ওদের শেষ স্বপ্ন অনেকটাই ফিকে, কেননা লঙ্কান বোর্ডের দেয়া স্বাস্থ্য নির্দেশিকা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না সাফ জানিয়েছে বিসিবি। দেশটিতে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না বাংলাদেশ দল। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। সামনেই লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা, যে কারণে প্রশ্ন জাগে এই সিরিজ নিয়ে লঙ্কানদের অনীহা কিনা। এলপিএল করবে কিভাবে আমি বুঝলাম না। আমাদের একটা টিমকেই ওরা হ্যান্ডেল করতে পারছে না শ্রীলঙ্কা গভর্নমেন্ট, তাহলে এতগুলা ফ্র্যাঞ্চাইজি কিভাবে হ্যান্ডেল করবে? তবে এত কিছুর মাঝেও থেমে নেই টাইগারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। বিদেশি কোচদের অধীনে দ্বিতীয় দিনের মতো ঝালিয়ে নিয়েছেন তামিম মুশফিকরা।
কঠিন বাস্তবতার মাঝেও মাঠের লড়াইয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। অনেকদিন খেলার বাইরে থাকাটা ভেরি ডিফিকাল্ট, বা আমরা সবসময় খেলতে আর কি পছন্দ করি। তো আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তো এটা আসলে হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা হয়তো প্লেয়াররা সবাই মাঠে ফিরতে পারবো এবং আমরা যেন আগের সিচুয়েশনে ফিরে আসতে পারি আর কি। তো আসলে আমাদেরকে অনেক ভালো লাগবে। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।